আচ্ছা, সবাই হেডিংসে লিখেন পেন টুল। সবাই হেডিংয়ে লিখেন খাতায় পেন টুল। হয়েছে লিখা? আচ্ছা, সবাই লিখেন পেন টুলে দুটি মুড আছে। পেন টুলে দুটি মুড আছে। লিখেছেন? আচ্ছা, 1 নাম্বার দিয়ে লিখেন শেপ মুড। 2 নাম্বার দিয়ে লিখেন পাথ মুড। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, 1 নাম্বার দিয়ে লিখেন শেপ মুড, 2 নাম্বার দিয়ে লিখেন পাথ মুড। PATH, পাথ মুড। হয়েছে লিখা? হয়েছে বাকিদের লিখা? আচ্ছা, 1 নাম্বার দিয়ে লিখেন শেপ মুড, 2 নাম্বার দিয়ে লিখেন পাথ মুড। আচ্ছা, তাহলে এবার আমাকে বলেন পেন টুলের মুড কয়টা? দুইটা, কি কি? শেপ মুড আর পাথ মুড। আচ্ছা, এবার আমাদের যেটা লক্ষ্য করতে হবে আসলে পেন টুলের এই দুইটা মুড কিভাবে কাজ করে। হ্যাঁ, পেন টুল আমাদের যে টপিকটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। আপনি যদি পেন টুলে এক্সপার্ট হন, শুধুমাত্র আজকের ক্লাসের উপরে ডিপেন্ড করেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ঠিক আছে? পেন টুলে আসলে কি কাজ হয় দেখেন, আমাদের দুটা মুডে কাজ করবে, তাই না? একটা হচ্ছে শেপ মুড আর একটা পাথ মুড। এই যে যে আমার কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডকে আমি রিমুভ করি, ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করি, তাই না? দেখেছেন তো এমন? আচ্ছা, এই কোনো একটা ইমেজের যদি ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে চান, এখান থেকে যখন আমরা পেন টুল দিয়ে সিলেকশন করব, সিলেকশনগুলো পিক্সেল পারফেক্ট হবে। সো এক্ষেত্রে আমার আউটপুটটা অনেক বেটার আসে। তো একটা ইমেজের যে শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করছি, ব্যাকগ্রাউন্ডকে বাদ দিচ্ছি, এভাবে আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এটার উপরেও কিন্তু আমার গ্রাফিক ডিজাইনে অসংখ্য কাজ আছে। যেমন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরেই আপনি চাইলে ফাইবারে একটা গিগ খুলতে পারেন। ঠিক আছে? শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরেই আপনি চাইলে গিগ খুলতে পারবেন। তারপরে দেখেন আমাদের এখানে শেপ মুড আছে। শেপ মুডে কি কাজ করব, আপনি যখন কোনো একটা ডিজাইন করতে যাবেন, ডিজাইনের ভেতরে বিভিন্ন শেপ থাকে, আঁকাবাঁকা শেপ থাকে না, কার্ভ কার্ভ শেপ থাকে। তো এই যে যে শেপগুলো আছে আপনি চাইলে পেন টুলের শেপ মুডে থেকে সুন্দর সুন্দর শেপগুলো ক্রিয়েট করতে পারবেন। তো লিখেন সবাই পেন টুলের শেপ মুডের কাজ হচ্ছে, আমি যখন কোনো একটা অবজেক্ট বা শেপ ক্রিয়েট করব তখন আমি থাকবো পেন টুলের শেপ মুডে। লিখেন সবাই, পেন টুলের শেপ মুডের কাজ হচ্ছে অবজেক্ট অথবা শেপ ক্রিয়েট করা। পেন টুলের শেপ মুডের কাজ হচ্ছে অবজেক্ট অথবা শেপ ক্রিয়েট করা। লিখেছেন? আচ্ছা, এবার একটু লক্ষ্য করে দেখেন, এখান থেকে যাচ্ছি পেন টুল। পেন টুলের এখানে দেখেন আছে আমার শেপ মুড। আমি কোথায় আছি? শেপ মুডে আছি। লেয়ার প্যানেলটা নিয়ে আসি। এখানে দেখেন ফরগ্রাউন্ডটা একটা যে কোনো কালার দেই, লাইক রেড কালার আছে। আমরা আছি কি মুডে? শেপ মুডে, তাই না? শেপ মুডে থাকা অবস্থায় পেন টুলে আমি এখানে এই যে যে ডকুমেন্ট আছে এটার উপরে জাস্ট ওয়ান ক্লিক করছি। ক্লিক করলে দেখেন এখানে কি অটোমেটিক্যালি একটা লেয়ার চলে আসছে না? আমি কি এখানে কোনো লেয়ার নিয়েছি? আমি কিন্তু কোনো লেয়ার নেই নাই, কিন্তু কি অটোমেটিক্যালি এখানে একটা লেয়ার চলে আসছে। তো পেন টুলের শেপ মুডে আপনার এক্সট্রা লেয়ার নেওয়ার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি এখানে লেয়ার চলে আসবে। লিখেন সবাই, পেন টুলের শেপ মুডে এক্সট্রা লেয়ার নেওয়ার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি লেয়ার চলে আসবে।
হয়েছে লেখা? আচ্ছা, সো আমাদের এখানে পেন টুলের শেপ মোডে কি এক্সট্রা কোনো লেয়ার নেওয়ার প্রয়োজন নেই, বুঝতে পেরেছি তো না? আচ্ছা, এবার একটু দেখেন, এখানে আমি একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এই যে যে ক্লিক করলাম এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, বোঝা যায়? আবার দেখেন এখান থেকে পেন টুল নিচ্ছি, নিয়ে এখানে একটা ক্লিক করছি, এখানে আমি ক্লিক করছি, জাস্ট ওয়ান ক্লিক করছি। যখন আমি এখানে ক্লিক করছি এখানে কি কতগুলো পয়েন্ট আসতেছে না? এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, দেখা যায়? এই পয়েন্টগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আপনি যখন পেন টুল নিয়ে ক্লিক করছেন এখানে যে পয়েন্টগুলো অ্যাড হচ্ছে এই পয়েন্টগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আর এই যে যে আপনার একটা ব্যান্ডের মতো দেখা যাচ্ছে না, সাথে সাথে চলে আসছে, এটার নাম হচ্ছে রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ড আপনি চাইলে সেটিং বক্স থেকে এই অপশন বারে এখানে যদি আমি এটাকে অফ করে দিই, দেখেন রাবার ব্যান্ড চলে গেছে। আবার এখানে অন করে দেন, চলে আসবে। তো যখন আপনি কোনো একটা সিলেকশন করবেন এক্ষেত্রে কিন্তু আপনার এই রাবার ব্যান্ডটা প্রয়োজন পড়বে, ঠিক আছে? তো আপনি চাইলে এটা পছন্দ মতো অন করে নিতে পারেন বা অফও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। এখানে দেখেন যখন আমি ক্লিক করছি এই পয়েন্টগুলো অ্যাড হচ্ছে, এটার নামটা কি বলেন? কি বলছি একটু আগে? অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু একটা শেপ মডিফাই হয়। শেপটা মডিফাই হয় কিসের উপরে? অ্যাঙ্কর পয়েন্টের উপরে। এবার দেখেন এখানে আমি ক্লিক না করে হালকা ড্রাগ করছি, ড্রাগ করে এখানে আমি যে স্টার্টিং পয়েন্টটা ছিল এখানে মিলিয়ে দিলাম। এই দুইটা শেপের ভেতরে পার্থক্য বোঝা যায়? এখানে কি কর্নার হয়েছিল তাই না? এখানে এসে কি হলো? কার্ভ হলো। এখানে আমি যখন জাস্ট ওয়ান ক্লিক করেছিলাম তখন কি একদম স্ট্রেইট হয়েছে। ক্লিক করে যখন ড্রাগ করে মিলিয়ে দিচ্ছেন তখন হয়ে যাচ্ছে কি? কার্ভ। তো যখন এখানে আপনার কর্নার হচ্ছে ওয়ান ক্লিকে হবে, এটাকে বলতেছি হার্ড কর্নার। আর ক্লিক করে যখন ড্রাগ করছেন এটাকে বলা হচ্ছে সফট কর্নার। বুঝতে পারছেন? আবার রিপিট করছি, আপনি যখন জাস্ট ওয়ান ক্লিক করছেন এরকম কর্নার হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে হার্ড কর্নার। আর যখন ক্লিক করে ড্রাগ করছেন এখানে কার্ভ হয়ে যাচ্ছে, এটাকে বলছি সফট কর্নার। হার্ড কর্নার, সফট কর্নার, বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, আবার করছি, দেখেন ফার্স্টে এখানে জাস্ট ওয়ান ক্লিক করছি, এখানে কি ওয়ান ক্লিক, যখন আমি ওয়ান ক্লিক করছি এগুলো হচ্ছে হার্ড কর্নার। এখানে কি অ্যাঙ্গেল দেখা যায়? যখন আপনি জাস্ট ওয়ান ক্লিক করছেন তখন হচ্ছে কি স্ট্রেইট লাইন, এটা হচ্ছে হার্ড কর্নার। আর এখানে যখন আপনি ক্লিক করে ড্রাগ করছেন তখন হচ্ছে এখানে সফট কর্নার। এখানে এসে মিলিয়ে দিলাম। সো কার্ভগুলো হবে কি, যেখানে আমার কার্ভ থাকবে সেখানে আমাকে করতে হবে সফট কর্নার, আর যেখানে স্ট্রেইট লাইন জাস্ট কর্নার থাকবে সেখানে আমি করব হার্ড কর্নার। বুঝতে পারছেন? হার্ড কর্নার, সফট কর্নার, ক্লিয়ার তো না? আচ্ছা, এবার আরেকটা শেপ ক্রিয়েট করি। এখানে দেখেন আমার যে কালারগুলো আসতেছে কোথা থেকে আসছে? ফরগ্রাউন্ড কালার থেকে না? ফরগ্রাউন্ড কালার থেকে কালার আসছে। আপনি চাইলে এখান থেকে শেপের কালারগুলোকে চেঞ্জও করতে পারবেন। এই কর্নারে একটা ক্লিক করছি, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক করছি। এই মাঝখানে আমি চাচ্ছি এখানে একটা ওয়েভ হবে, হ্যাঁ, এখানে একটু কার্ভ হবে, স্ট্রেইট থাকবে না। সো যদি কার্ভ করতে চাই এখানে কি হার্ড কর্নার দিব না সফট কর্নার দিব বলেন? কি হবে? যদি কার্ভ করতে চাই কি হবে? হার্ড কর্নার হবে না সফট কর্নার? সফট কর্নার হবে। তো সফট কর্নার করতে গেলে আমরা কি করি? ক্লিক করে ড্রাগ করতে হবে। ওয়েভ হয়েছে। এবার জাস্ট আমি এখান থেকে স্টার্টিং পয়েন্টে এনে মিলিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছি? বিভিন্ন ডিজাইন প্রজেক্টের ভেতরে এরকম ওয়েভি শেপগুলো দেখা যায় না? আচ্ছা, আপনি চাইলে এখান থেকে এভাবে কাজ করতে পারবেন, শেপ ক্রিয়েট করতে পারবেন। তো এই শেপটাকে যদি আমি ডুপ্লিকেট করতে চাই কিভাবে ডুপ্লিকেট করব? কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে কি হয়? ডুপ্লিকেট হয়, তাই না? আচ্ছা, এই পেছনে যে শেপটা আছে কন্ট্রোল টি দিচ্ছি, বাউন্ডিং বক্স চলে আসছে। এবার এটাকে আমি পেছনের শেপটাকে একটু টান দিয়ে বড় করলাম। সেম কালার দেখে দুটো মিশে গেছে। পেছনে যে শেপটা আছে এই যে যে থাম্বনেল, থাম্বনেলে ক্লিক করছি, এখান থেকে আমি কালারটাকে আরেকটু চেঞ্জ করে দিচ্ছি।
এখানে কি একটা বর্ডার চলে আসছে না? পারা যাবে? আচ্ছা, এখানে দেখেন, এখান থেকে পেন টুল নিচ্ছি, জাস্ট ক্লিক, এখানে একটা ক্লিক, কর্নারে ক্লিক, এই পর্যন্ত করছি। আমার এখানে চাহিদা হচ্ছে এখানে কি হবে, কার্ভ হবে। সো এখানে আপনাকে কি করতে হবে, ক্লিক করে ড্র্যাগ করতে হবে। দেন আমি এখানে স্টার্টিং পয়েন্টে এসে যেটা আমার ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট ছিল এটাকে অ্যাড করে দিলাম। এটুকু বুঝেছেন? আচ্ছা, এবার এই শেপটাকে আমরা চাইলে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতে পারি। উপরে একটা শেপ আছে, নিচে আরেকটা শেপ আছে নাকি? আচ্ছা, আমি যদি চাই এখানে একটা বর্ডার শো করতে, তাহলে কি করতে পারি, এই যে যে আমার শেপটা আছে, পেছনে যে শেপটা আছে, আমি চাইলে এটাকে বড় করতে পারি নাকি? কন্ট্রোল টি দিচ্ছি, এটাকে হালকা বড় করে দিচ্ছি। বড় করে এই যে যেটা নিচেরটা আছে বড়, এটাকে আমি জাস্ট কালারটাকে একটু ডার্ক কালার দিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছি? তাহলে এভাবে পেন টুলের শেপ মোডে কি বিভিন্ন শেপগুলো ক্রিয়েট করা যাবে না? পারবো তো সবাই নাকি? ইনশাল্লাহ পারবো বলেন। আচ্ছা, এরপরে যেটা আছে ফ্রি ফর্ম পেন টুল। ফ্রি ফর্ম পেন টুল কি? আমরা এর আগে লেসো টুলে কি কাজ করেছিলাম, ফ্রি হ্যান্ডে সিলেকশন করেছিলাম না? মনে আছে? লেসো টুলের কাজ কি ছিল, ফ্রি হ্যান্ডে সিলেকশন নাকি? তো এখানে আমাদের সেকেন্ড যে অপশনটা আছে ফ্রি ফর্ম পেন টুল, এটার কাজ হচ্ছে ফ্রি হ্যান্ডে আপনি চাইলে সিলেকশন করে যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। এটা কি ফ্রি হ্যান্ডে হয়েছে না? যেভাবে আমি নিয়ে জাস্ট ড্র্যাগ করেছি সেভাবেই তো হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে ফ্রি ফর্ম পেন টুল যেটা আছে এটার কাজ হচ্ছে ফ্রি হ্যান্ডে আপনি যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, ফ্রি হ্যান্ডে পাথ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, আপনার ইচ্ছে মতো আপনি জাস্ট এখান থেকে পেন টুল নিয়ে এখান থেকে যেভাবে ড্র্যাগ করেন সেভাবে কি অবজেক্ট ক্রিয়েট হবে। পারা যাবে? আচ্ছা, এরপরে দেখেন যেটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। লিখেন সবাই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল লিখছেন? আচ্ছা, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে আপনি যদি এক্সট্রা কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান বা যোগ করতে চান, সেক্ষেত্রে আপনার কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। লিখেন সবাই, যদি আমরা কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল কাজ করবে। জি, ধরেন আপনি একটা পাথ করেছেন, আপনার সেখানে আরো এক্সট্রা কিছু অ্যাঙ্কর পয়েন্ট লাগছে অবজেক্টটাকে মডিফাই করার জন্য, সেক্ষেত্রে আপনাকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে অ্যাড করতে হবে। হ্যালো, আমার কথা তো শুনতে পাচ্ছেন না? আচ্ছা, সো লিখেন সবাই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটার কাজ হচ্ছে আপনার এক্সট্রা যদি কোনো আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল কাজ করবে। লিখছেন? হ্যাঁ, কি প্রবলেম হয়েছে? আচ্ছা, সো আমরা যেটা দেখছিলাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা। এখানে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এই পাথের উপরে আমি জাস্ট ওয়ান ক্লিক করছি, দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে, বোঝা যায়? জাস্ট আমি পাথের উপরে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি। মাঝখানে ক্লিক করলে কিন্তু হবে না, ক্লিক করতে হবে কি পাথের উপরে। পাথ তো বুঝেন, এই যে যে বর্ডার যে লাইনটা আছে এটাকে বলা হচ্ছে পাথ।
এটার উপরে ক্লিক করলে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে, বোঝা যায়? আচ্ছা, তো হ্যাঁ অবশ্যই, এই যে ক্লিক করলে বাড়ছে, ক্লিক করে অ্যাড হচ্ছে, ক্লিক করলে অ্যাড হচ্ছে। আপনি যদি বেড়ে যাচ্ছে, অ্যাড হচ্ছে। এখন আপনি যদি চান যে না আমার এত অ্যাঙ্কর পয়েন্টের দরকার নাই, তাহলে কি ডিলিট করে দিব। নেক্সট যেটা আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, লিখেন সবাই। এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করা। আপনি যদি চান যে অ্যাঙ্কর পয়েন্ট কমিয়ে ফেলবেন, সেক্ষেত্রে আপনার জাস্ট ডিলিট করে দিতে হবে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। হ্যাঁ, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা অ্যাড করব, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ডিলিট করব। তো এখান থেকে যাচ্ছি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এখানে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টগুলোর উপরে ক্লিক করছি, দেখেন কি ডিলিট হচ্ছে না। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো যদি ডিলিট হয়ে যায়, এই শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা এই যে পাথ যে আছে, এটা কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টগুলোর উপরে বেস করে আছে। আপনি যদি এগুলোকে ক্লিক করে ডিলিট করে দেন, দেখেন আস্তে আস্তে শেপটা চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ অবশ্যই এডিট করা যাবে, এডিটটা দেখাচ্ছি। আগে লিখেন, এই দুইটা লিখছেন তো, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, এরপরে লিখেন কনভার্ট পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুল লিখছেন? লিখেন কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে কার্ভকে কর্নার করবে, কর্নারকে কার্ভ করবে, কর্নারকে কার্ভ করবে, কার্ভকে কর্নার করবে। হ্যাঁ জি বুঝাচ্ছি, আগে লিখেন, আগে লিখেন, আমি দেখাচ্ছি। লিখেন কার্ভকে কর্নার করবে, কর্নারকে কার্ভ করবে, লিখেছেন? আচ্ছা, হয়েছে লিখা? আচ্ছা, এই যে যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটার এই কর্নারগুলো কি, এগুলো কি কার্ভ আছে নাকি কর্নার আছে বলেন তো? এগুলো তো কর্নার নাকি? কার্ভ হলে কি হবে, সার্কেল টাইপ হবে নাকি? কর্নার হলে এই যে এরকম চোখা চোখা কর্নার কোণগুলো দেখা যাবে, অ্যাঙ্গেলগুলো দেখা যাবে, হ্যাঁ। আর যদি দেখেন এখানে সার্কেল আছে, সেটা হচ্ছে কার্ভ। কার্ভ আর কর্নার তো বুঝতে পেরেছেন না? হ্যাঁ, সার্কেলগুলো হচ্ছে আপনার কি রাউন্ড থাকবে, রাউন্ড যে সার্কেলগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কার্ভ। আর এই যে চোখা চোখা যেটা আছে, কোন অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি কর্নার। এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, ঠিক আছে? তো কর্নার জি। তো এখানে দেখেন আমার যেটা আছে কনভার্ট পয়েন্ট টুল, এই কনভার্ট পয়েন্ট টুলের কাজ কি লিখেছেন যে কর্নারকে কার্ভ করবে, কার্ভকে কর্নার করবে নাকি? আচ্ছা, এখান থেকে কনভার্ট পয়েন্ট টুল দিয়ে আমি এই কর্নারে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করে ক্লিক করে দেখেন ড্রাগ করছি। এখন কি এটা কর্নার আছে? কার্ভ হয়ে গেছে তাই না? সেম অ্যাজ এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি ক্লিক করে ড্রাগ করছি, দেখেন কি কার্ভ হয়ে যাচ্ছে না? ক্লিক করে ড্রাগ করছি, দেখেন সবগুলো কি কার্ভ হয়ে যাচ্ছে। কর্নার থেকে কার্ভ হয়েছে। এই যে যে সার্কেল আছে এগুলোকে বলতেছি কি কার্ভ, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো যখন আমি এই কর্নারকে কার্ভ করলাম, ক্লিক করে ড্রাগ করেছিলাম তাই না? আমি চাচ্ছি কি না তুমি আবার ফিরে যাও, আবার কার্ভ, কার্ভ থেকে কর্নার হয়ে যাও। এই অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট ওয়ান ক্লিক করছি, অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট ওয়ান ক্লিক, আবার কি কর্নার হয়ে গেছে না?
তাহলে এটার কাজ কি হলো? কার্ভকে কর্নার করছে, কর্নারকে কার্ভ করছে। এই যে এখান থেকে আমি জাস্ট কনভার্ট পয়েন্ট টুল নিয়ে ড্র্যাগ করে এটাকে জাস্ট আমি সিলেক্ট করছি। এখানে দেখেন এটা কি বোল্ড হয়ে গেছে না ব্ল্যাক হয়ে গেছে? বাকিগুলো কি হালকা আছে। হুম, তার মানে কি এটা কি সিলেক্ট হয়েছে। এবার এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করছি, আমি কিন্তু মাউস ছাড়ি নাই, ধরে রাখছি। জাস্ট এখানে ড্র্যাগ করে এটাকে কি কার্ভ করে দিয়েছি। এবার যদি এটাকে আবার কর্নার করতে চান, জাস্ট ওয়ান ক্লিক, এক্ষেত্রে আপনাকে ড্র্যাগ করতে হবে না, জাস্ট ওয়ান ক্লিক করে এটাকে আবার কর্নার করে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলেন এই 5টা টুল কে বুঝে নাই? সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ সোহাগ সাহেব বলেন, আপনার কোনো প্রবলেম আছে কিনা? পেন টুল হচ্ছে দুটা মুডে কাজ করবে, একটা হচ্ছে শেপ মুড আর একটা হচ্ছে পাথ মুড। এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে পেন টুলের শেপ মুড, ঠিক আছে? পেন টুলের শেপ মুডে আপনি কি করতে পারবেন? শেপ ক্রিয়েট করতে পারবেন, অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো এখন আমরা যেটা দেখতেছি অবজেক্ট ক্রিয়েটটাই দেখছি, কিভাবে অবজেক্ট ক্রিয়েট করা হয়, শেপ ক্রিয়েট করা হয়। এই তো, বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? আচ্ছা, এরপরে আছে যেটা দেখেন পাথ সিলেকশন টুল, আরেকটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। লিখেন সবাই পাথ সিলেকশন টুল। পাথ সিলেকশন টুলের কাজ হচ্ছে পাথকে সিলেক্ট করা, ঠিক আছে? পাথ সিলেকশন টুলের কাজ হচ্ছে পাথকে সিলেক্ট করা। কোনো একটা অবজেক্টের উপরে যদি আপনি পাথ ক্রিয়েট করেন, পাথটাকে যদি আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, এখান থেকে জাস্ট পাথ সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করলেই পাথটা আবার চলে আসবে। লিখেছেন পাথ সিলেকশন টুল? পাথ সিলেকশন টুলের কাজ হচ্ছে পাথকে ফিরিয়ে নিয়ে আসা। আপনি যদি পাথটাকে ভিজিবল করতে চান সেক্ষেত্রে পাথ সিলেকশন টুলটা ইউজ হবে। হয়েছে লেখা? লিখেছেন? আচ্ছা, এরপরে লিখেন ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল। আপনি যে কোনো একটা শেপকে যদি মডিফাই করতে চান অবশ্যই আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি কাজ করতে হবে। লিখেন সবাই ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলটা আপনি ইলাস্ট্রেটরে গেলেও পাবেন, এটা খুবই কাজের একটা টুল, ডিজাইন করতে গেলে এই টুলটা কাজে লাগে বেশি। লিখেছেন ডিরেক্ট সিলেকশন টুল? লিখেন অ্যাঙ্কর পয়েন্টের পজিশন চেঞ্জ করা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। অ্যাঙ্কর পয়েন্টের পজিশন চেঞ্জ করে, অ্যাঙ্কর পয়েন্টের পজিশন চেঞ্জ করে। লিখেছেন? তাহলে ডিরেক্ট হুম, হ্যাঁ দেখিয়ে দিব, আগে নোটটা করেন, আগে খাতায় উঠান, তারপর আমি তো প্রত্যেকটাই দেখিয়ে দিব আসলে কাজটা কি। হ্যাঁ, খাতায় লেখা হয়েছে তো না? আচ্ছা, এবার দেখেন আমরা করছি কি ডিরেক্ট সিলেকশন টুল, এটার কাজ কি বলেন? অ্যাঙ্কর পয়েন্টের পজিশন চেঞ্জ করবে। তো অ্যাঙ্কর পয়েন্টের যদি পজিশন চেঞ্জ হয় এক্ষেত্রে কি হবে? আপনার শেপটা কি চেঞ্জ হয়ে যাবে না? শেপটা কি অবশ্যই মডিফাই হবে।
তো আমরা এভাবে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে যে কোনো একটা অবজেক্টের পজিশন অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করে সেটার টোটাল শেপটাকে মডিফাই করতে পারি। তো দেখেন এটা কিভাবে আসলে কাজ করে। এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে সিলেক্ট করলাম, হয়েছে সিলেক্ট। এবার আপনি চাইলে যে কোনো দিকে টানাটানি করেন, এদিকে নিয়ে আসেন বা এদিকে নিয়ে আসেন, চেঞ্জ হয়। এটাকে এটাকে সিলেক্ট করেন, এদিকে নিয়ে আসেন, চেঞ্জ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের পজিশন চেঞ্জ। এখানে পছন্দ মতো ইচ্ছে মতো আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারবেন। বোঝা যায়? ছিল একরকম, হলো কি আরেক রকম নাকি? তাহলে কি এই অ্যাঙ্কর পয়েন্টের পজিশন চেঞ্জগুলো কিভাবে করব আমরা? এখানে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আপনি চাইলে পছন্দ মতো যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে চেঞ্জ করা যাবে। এখান থেকে আরেকটা যে কোনো একটা শেপ নেন। এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এটাকে এদিকে নিয়ে আসতেছি, এটাকে সিলেক্ট করছি, এদিকে নিয়ে আসতেছি, শেপটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, যার ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে একটু কাইন্ডলি মিউট করে দিবেন, হ্যাঁ। তো এভাবে কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি অ্যাঙ্কর পয়েন্টের পজিশন চেঞ্জ করে একটা শেপকে মডিফাই করা যাবে না? না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কার্ভ করতে পারবেন না, ঠিক আছে। কার্ভ করতে হলে এটাকে সিলেক্ট করার পর এখানে ক্লিক করেন, সেটা আপনার এই হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের উপরে ডিপেন্ড করে হবে, ঠিক আছে। এটা তো হার্ড কর্নার, যদি সফট কর্নার থাকতো সেক্ষেত্রে আমি এটাকে করতে পারতাম। একটু আগে তো দেখাইছি হার্ড কর্নার সফট কর্নার নাকি। যদি ওয়ান ক্লিক করেন কর্নার হয়ে গেছে না, এখানে কোনো হ্যান্ডেল নাই তো। যদি আমার এখানে হ্যান্ডেলগুলো থাকতো তাহলে আমরা কি এটাকে আবার কার্ভ করতে পারতাম। এখানে দেখেন দুইটা হার্ড কর্নার, এখানে ক্লিক করে ড্র্যাগ করছি, হ্যাঁ, এখানে মিলিয়ে দিলাম। এটা কি সফট কর্নার না? কার্ভ আসছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যান, এটাকে ক্লিক করেন, দেখেন দুটো হ্যান্ডেল চলে আসছে। এবার আপনি চাইলে এটাকে পছন্দ মতো মডিফাই করতে পারবেন। ঠিক আছে। হার্ড কর্নার করলে কি এই যে ওয়ান পয়েন্ট কর্নার হয়ে যাবে। যদি সফট কর্নার করেন সেক্ষেত্রে কি করতে হবে? ক্লিক করে ড্র্যাগ করতে হবে। বুঝতে পেরেছি? এভাবে তাহলে কি আমরা বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারবো তো নাকি? আচ্ছা, পেন টুলের শেপ মোডটা ক্লিয়ার হয়েছেন সবাই? শেপ মোডে আমরা কি বিভিন্ন শেপ ক্রিয়েট করলাম তো এতক্ষণ, কিভাবে শেপকে মডিফাই করতে হয়, কিভাবে শেপ ক্রিয়েট করতে হয়, হার্ড কর্নার, সফট কর্নার, কার্ভ কর্নার, এই বিষয়গুলো তো ক্লিয়ার হয়েছি সবাই না? আচ্ছা, তাহলে কি পাথ মোডে যাব? আচ্ছা, এরপরে লিখেন পেন টুলের পাথ মোডের কাজ হচ্ছে এটা সিলেকশনের কাজে ইউজ করা হয়। পেন টুলের পাথ মোড সিলেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। সিলেকশনের কাজে পেন টুলের পাথ মোড ইউজ করা হয়, লিখছেন? আচ্ছা, তাহলে পাথ মোডটা আমরা কি কাজে ইউজ করব? হ্যাঁ, সিলেকশনের কাজে। এখন সিলেকশনের উদ্দেশ্যটা কি? আমার সিলেকশনের উদ্দেশ্যটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাকি? যে কোনো একটা অবজেক্টকে যদি আমি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এক্ষেত্রে আমার পেন টুলের পাথ মোডটা ইউজ করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু শেপ মোড ইউজ করলে হবে না, মনে থাকবে। শেপ মোডের কাজ শুধুমাত্র শেপ ক্রিয়েট করা, আর পাথ মোডের কাজ হচ্ছে সিলেকশনের কাজে ইউজ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সিলেকশনে চলে যাই। হ্যাঁ,
কি দুইটা মিক্স হয়ে যায়? না না, কেন মিক্স হবে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছেন। এখন তো বুঝতে পেরেছেন না দুইটা মুডের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, সিলেকশনে কিভাবে পাথ মুড কাজ করে এটা আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি টাইপ টুলে চলে যাচ্ছি। টাইপ টুলের উপরে আপনি ডিটেলস ক্লাস পাবেন। ঠিক আছে? এর জন্য ওরি হওয়ার কিছু নেই। আজকে জাস্ট খালি টাইপটা করতেছি একটু দেখার জন্য কিভাবে লেটারগুলো নেওয়া হয়। টাইপ টুলের ক্লাসে এটা ডিটেলস আমরা দেখব। ওকে, এখান থেকে দেখেন টি আইকন যেটা আছে এটা হচ্ছে টাইপ টুল। এখান থেকে জাস্ট একটা লেটার নিচ্ছি, লাইক স্মল লেটার নিচ্ছি এ। লেটারটার সাইজ অনেক বেশি ছোট, তাই না? এটার সাইজটাকে বড় করব, এটাকে সিলেক্ট করছি, বা এখান থেকে আপনি টাইপ টুলে থাকা অবস্থায় ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে দেখেন টাইপ টুলে যখন ক্লিক করলাম অটোমেটিক্যালি একটা লেয়ার চলে আসছে না? এই টির উপরে ডবল ক্লিক করেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবার অপশন বারে দেখেন এখানে আপনার সাইজ আছে, এখান থেকে চাইলে আপনি পছন্দ মতো সাইজকে বাড়াতে পারেন। লাইক এখানে আমি লিখে দিচ্ছি 200। বড় হয়েছে? মুভ টুল দিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসি। এই ফন্টের যদি কালারটাকে চেঞ্জ করতে চান, এই টির উপরে আবার ডবল ক্লিক করে এটাকে সিলেক্ট করেন। এখানে দেখেন একটা কালার বক্স দেখা যায় না? কালার বক্সে ক্লিক করছি, এখান থেকে কালার পিকার চলে আসছে, পছন্দ মতো একটা কালার দিচ্ছি। হয়েছে? এইটুকু তো লিখতে পারবেন নাকি? আচ্ছা, তো আজকে ক্যারেক্টার প্যালেটে যাব না, কিভাবে একটা টেক্সটকে মডিফাই করা হয় এই টোটালটা আমরা দেখব টাইপোগ্রাফিক্যাল প্রেজেন্টেশন টাইপ টুলের ক্লাসে। ঠিক আছে? আজকে জাস্ট পেন টুল দিয়ে এটা সিলেকশন করব, এর জন্য এইটুকু দেখালাম। ওকে, আচ্ছা, এটাকে জুম করছি। আপনি যখন কোনো একটা সিলেকশন করবেন আপনাকে অবশ্যই জুম করে কাজ করতে হবে। পেন টুল দিয়ে যখন কোনো একটা সিলেকশন করবেন অবশ্যই সেই অবজেক্টটাকে জুম করে তারপরে সিলেকশন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটাকে যখন আমি জুম করেছি এখানে আমার কিছু শ্যাডো পিক্সেল দেখা যাচ্ছে না পাশ দিয়ে? তো আমরা যখন কোনো একটা সিলেকশন করব এই শ্যাডো পিক্সেলগুলোকে বাদ দিয়ে তারপরে সিলেকশন করব। ঠিক আছে? এই শ্যাডো পিক্সেল 1 অথবা 2 পিক্সেল বাদ দিয়ে তারপরে সিলেকশন করব। সিলেকশন করলে কি হবে, আমার যে সিলেকশনটা আছে সেটা পারফেক্ট হবে। ওকে, আচ্ছা, এখান থেকে চলে যাচ্ছি পেন টুলের। আমার কাজ হবে কি, এখান থেকে পাথ মুডে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে চলে যাচ্ছি পাথ মুড। শেপ মুডে থাকলে কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এই যে যে ক্যারেক্টারটা আছে, আমি যদি এখান থেকে স্টার্ট করি, এই যে যে কর্নারটা আছে এটা কি হার্ড কর্নার না সফট কর্নার? বলেন, এটা কি কর্নার? হার্ড কর্নার। কারণ কি, এখানে কর্নার, তো এখানে তো কোনো কার্ভ নাই নাকি? তো হার্ড কর্নার থাকলে আমরা কি করব, জাস্ট ওয়ান ক্লিক করব। ওয়ান ক্লিক করেছি। হ্যাঁ, এবার দেখেন এই দিকে যখন আসছি এখানে কি আছে, কার্ভ না? এখানে আবার কি চলে আসছে, কার্ভ। তো কার্ভ থাকলে কি করতে হবে, আমাকে অবশ্যই সফট কর্নার নিতে হবে। সফট কর্নার নিতে হলে কি করি, আমরা ক্লিক করে ড্র্যাগ করি, তাই না? আচ্ছা, ক্লিক করে যখন ড্র্যাগ করেছি এখানে দুটো হ্যান্ডেল দেখা যাচ্ছে, তাই না? এখানে একটা হ্যান্ডেল, এখানে একটা হ্যান্ডেল। এই পেছনে যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলের নাম হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল। এটার নাম কি বলেছি বলেন? কন্ট্রোল হ্যান্ডেল। সামনে যে হ্যান্ডেলটা আছে এটার নাম হচ্ছে ডিরেকশন হ্যান্ডেল। সামনের হ্যান্ডেলের নাম কি? ডিরেকশন হ্যান্ডেল। এই পেছনে যে কন্ট্রোল হ্যান্ডেল আছে এটাকে আমি মডিফাই করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটাকে ড্র্যাগ করে আমি মিলিয়ে দিলাম। বুঝতে পেরেছি? লিখে রাখেন, কন্ট্রোল হ্যান্ডেলকে কাজ করব আমরা মডিফাই করব কন্ট্রোল প্রেস করে। কন্ট্রোল হ্যান্ডেলকে এডিট করব বা কাজ করব মডিফাই করতে পারি কন্ট্রোল প্রেস করে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই কন্ট্রোল হ্যান্ডেলকে মডিফাই করব। লিখেছেন? হয়েছে লেখা? আচ্ছা, তারপরে লিখেন ডিরেকশন হ্যান্ডেলকে আমি কন্ট্রোল করতে পারি অল্টার প্রেস করে। ডিরেকশন হ্যান্ডেলকে মডিফাই করব অল্টার প্রেস করে।
কন্ট্রোল হ্যান্ডেল, পেছনেরটা হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল, সামনের যেটা আছে ডিরেকশন হ্যান্ডেল। এটা ডিরেকশন দিবে আপনার পাথটা কোন দিকে যাবে, রাবার ব্যান্ডকে নির্দেশ করছে তুমি কোন দিকে যাবা, এটা হচ্ছে ডিরেকশন হ্যান্ডেল। তো ডিরেকশন হ্যান্ডেলকে কিভাবে আমি মডিফাই করতে পারি? না, অল্টার প্রেস করে। আর কন্ট্রোল হ্যান্ডেলকে কন্ট্রোল প্রেস করে। ঠিক আছে? বা এই যে যে আমার এখানে আমি একটা পয়েন্ট নিছি তাই না, এখানে যে ক্লিক করে একটা সফট কর্নার নিলাম, এই কর্নারটাকে যদি আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করতে চান, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটাকে ড্র্যাগ করেও আপনি কি চেঞ্জ করতে পারবেন। বোঝা যায় মুভ করছে কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে। আচ্ছা এবার দেখেন এদিকে কি আমার আসতে হবে তাই না, এখানে কি কার্ভ আছে, তো ক্লিক করে কি করব, ড্র্যাগ করছি, কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল হ্যান্ডেলকে এখানে আবার মিলিয়ে দিলাম। এখানে দেখেন আছে কি আমার স্ট্রেট লাইন নাকি, এখানে আমার হালকা কার্ভ আছে, ক্লিক করে ড্র্যাগ করছি, এটাকে আমি আরেকটু জুম করে নেই। এখানে আমি কর্নার আছে যেহেতু জাস্ট ওয়ান ক্লিক, হ্যাঁ এখানে কি স্ট্রেট লাইন নাকি, ওয়ান ক্লিক, স্ট্রেট লাইন ওয়ান ক্লিক। বা এখানে হালকা যদি আপনি কার্ভ করতে চান তাহলে ক্লিক করে ড্র্যাগ করেন। আচ্ছা এখানে দেখেন রাবার ব্যান্ডটা কি হালকা বেঁকে যাচ্ছে না এখানে এসে, কারণ কি আমার ডিরেকশন হ্যান্ডেল কি এইদিকে দেখাচ্ছে, তার মানে কি ও বলে দিচ্ছে যে কি এইদিকে যাও, তো ওর ডিরেকশনের বিরুদ্ধে আমি কাজ করতেছি না, তো এই জন্য কি এটা হালকা বেঁকে গেছে। তো এটাকে যদি আমি চাই অল্টার প্রেস করে এডিট করতে পারি, অল্টার প্রেস করে দেখেন এদিকে মুভ করাচ্ছে না, মুভ হচ্ছে তো নাকি, অল্টার প্রেস করে দেখেন এদিকে মুভ হচ্ছে। বা আমি চাইলে এদিকে এভাবে ঘুরিয়ে দিতে পারি, অথবা এখানে অল্টার প্রেস করে ক্লিক করেন, এই হ্যান্ডেলটা কেটে যাবে। কেটে গেছে, অল্টার প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেছি, দেখেন এটা কি কেটে গেছে। তো এটা যখন আপনি কেটে দিবেন এটা হয়ে যাবে কি হার্ড কর্নার, আগে ছিল কি সফট কর্নার তাই না। তো কেটে না দেয়াই ভালো, কারণ কি কেটে দিলে কি হয় আপনি চাইলে পরে এটাকে আর এডিট করতে পারবেন না, কারণ কি এটা তো কেটে ফেলছেন। সো কেটে না দিয়ে এভাবে আপনি জাস্ট এটাকে অল্টার প্রেস করে মুভ করিয়ে দিলেই হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা এখানে দেখেন কার্ভ আছে, তো ক্লিক করে ড্র্যাগ করছি, কন্ট্রোল প্রেস করে এটাকে মিলিয়ে দিচ্ছি। এখানে আবার কার্ভ আছে, ক্লিক করে ড্র্যাগ কন্ট্রোল প্রেস করে মিলিয়ে দিচ্ছি। এখানে দেখেন আবার কি বেঁকে গেছে তাই না, এটাকে কি ডিরেকশন হ্যান্ডেলটাকে অল্টার প্রেস করে আবার কি এদিকে দিয়ে দিলাম। এখানে কার্ভ আছে, ক্লিক করে ড্র্যাগ, এটা কি আমার হার্ড কর্নার আছে, সো এটাকে আমার রাখার দরকার নেই, এটা কেটে দিচ্ছি, স্টার্টিং পয়েন্টে এসে এন্ড করছি। হয়েছে পাত, বোঝা যায়? কি বুঝেন নাই বলেন, কোনটা বোঝা যায় নাই বলেন? এখানে কি এখানে কি পাত দেখা যায় না, এই যে এখানে লাইন তো দেখতে পাচ্ছেন নাকি, এগুলো কি এই যে লাইন, এই লাইনটা তো দেখতে পাচ্ছেন নাকি, এইটুকু দেখা গেলেই হবে। এখানে দেখেন পাত করে তো আর এটাকে আমি সাজিয়ে রাখবো না, এটাকে নিয়ে আমার কাজ করতে হবে, সিলেকশনে কনভার্ট করতে হবে, হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন আমরা যে এতক্ষণ সিলেকশনটা করলাম, এই বর্ডার লাইন তো সিলেকশন হয়েছে, আমার ভেতরের অংশ কি সিলেক্ট করছি, এখানে তো ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, তো এখন কি ভেতরটাতেও তো করতে হবে নাকি। তো এভাবে যদি আপনি মাল্টি পাথ করতে যান, এই ভেতরের অংশকে সিলেক্ট করতে যান, আপনাকে আগে পাথ অপারেশনে গিয়ে দেখতে হবে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা অন আছে কিনা। যদি এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা অন না থাকে আপনাকে এটাকে অন করে দেন হচ্ছে ভেতরে মাল্টিপাথ করতে হবে। ওকে, ভেতরে অংশ সিলেক্ট করতে গেলে আমাকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা অন করে তারপরে কাজ করতে হবে। আচ্ছা এটা অন আছে, এবার আমি এখান থেকে তাহলে পাথ করা শুরু করি।
কি পাত দেখতে পাচ্ছেন তো নাকি? এবার দেখেন মোটামুটি আমার কি টোটাল পাথ হয়ে গেছে তো নাকি? আচ্ছা, এই এখন এই টোটালটা কি পাথ হয়েছে, আমার দরকার কি সিলেকশন, তাই না? এই পাথটাকে আপনার সিলেকশনে কনভার্ট করতে হবে, এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করতে হবে। এবার সিলেকশন আসছে, লিখে রাখেন সবাই যে পাথ করার পর কন্ট্রোল এন্টার প্রেস করে সেই পাথকে সিলেকশনে কনভার্ট করব। পাথকে সিলেকশনে কনভার্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন্টার। প্যাচ লেগে গেলে এই যে পাথ করার পরে কন্ট্রোল এন্টার দিলে আবার এই যে সিলেকশন চলে আসবে। হ্যাঁ, হয়েছে লেখা? আচ্ছা, এবার দেখেন সিলেকশন হয়ে গেছে। এখান থেকে আমি একটা লেয়ার নিচ্ছি, এখানে একটা ডিফারেন্ট কালার দেই, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করছি, অল্টার ব্যাকস্পেস। সিলেকশন হয়ে আছে, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি। বোঝা যায় এটা ছিল ক্যারেক্টার আর এটা হচ্ছে আপনার করা পাথ। এভাবে কি প্রত্যেকটা লেটার এ থেকে জেড পর্যন্ত আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা স্মল লেটার এভাবে করে পাথ করে পাশাপাশি রেখে জেপিজি ফাইলটা আপলোড করবেন। তো এখন সবাই একটু প্র্যাকটিস করেন, একটা স্মল লেটার নেন, স্মল লেটার নিয়ে এভাবে পাথ করেন সবাই। জি বলেন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, হ্যালো, আমার ভয়েস তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি? জি। আচ্ছা, এটা এখান থেকে কোথা থেকে, মানে পাথ করার পরে বুঝেন নাই? সিলেকশন করলাম, হ্যাঁ, কন্ট্রোল পাথ করার পরে কন্ট্রোল ইন্টার দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, সিলেকশনে আসছি, এখান থেকে একটা লেয়ার নিয়েছি, লেয়ার নেওয়ার পর ফরগ্রাউন্ড থেকে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করেছি, কালার অ্যাপ্লাই করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে মুভ টুল থেকে এই পাশে নিয়ে আসছি। এই তো। পারবেন সবাই? এটা একটু প্র্যাকটিস করেন সবাই। একটা লেটার নেন, লেটার নিয়ে সেটাকে পাথ করে সিলেকশন করে ডিফারেন্ট একটা কালার দিয়ে এভাবে পাশাপাশি রাখেন। তারপরে নেক্সট টপিকে চলে যাব। মুজাহিদ সাহেব শুনতে পাচ্ছেন তো না? ক্লাসে সবাইকে প্র্যাকটিস করান, একটা ক্যারেক্টার নিতে বলেন, স্মল লেটার নিয়ে সবাই পাথ করবে, পাথ করার পরে এভাবে পাশাপাশি কালার দিয়ে তারপর রাখবে। হ্যাঁ, কি হয়েছে হোমওয়ার্ক এ থেকে জেড পর্যন্ত কে কি বলতেছেন বলেন। এখন ফার্স্ট টাইম আজকে আপনি ক্লাস করছেন পেন টুলের উপরে, ফার্স্টে কাজ করতে গেলে প্রবলেম হবেই, একরকম টানবেন পেন টুল যাবে আরেক দিকে, এটা স্বাভাবিক। কিন্তু যখন আপনি প্র্যাকটিস করবেন, তাহলে প্র্যাকটিস করতে করতে একসময় আপনার কি হাতে কন্ট্রোল চলে আসবে, এর জন্য হোমওয়ার্ক আজকে বেশি থাকবে। সবাই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করা শেষ হলে আমাকে নক দেন, আমাকে বলেন। জি বলেন, শুনতে পাচ্ছি। জি বলেন। আচ্ছা। আচ্ছা, তাহলে কি নেক্সট টপিকে চলে যাব? হ্যাঁ,
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এভাবে দেখেন একটা ক্যারেক্টারকে পাথ করা যদি আপনি পারেন, তাহলে আমরা এটা কি একটা ইমেজের উপরেও অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? তো এখন আমরা যেটা দেখব, একটা ইমেজকে কিভাবে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা যায়। ওকে? আচ্ছা, তো যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? আচ্ছা, এখানে একটা ফ্লাওয়ার ভাস দেখা যাচ্ছে তো। আচ্ছা, আমি চাচ্ছি কি এই যে যে অবজেক্টটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। বিভিন্ন ই কমার্স সাইটে দেখবেন যে অবজেক্টগুলো যেগুলো থাকে সেগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো কি ম্যাক্সিমাম ক্ষেত্রে হোয়াইট থাকে, তাই না? হোয়াইটের উপরে প্রোডাক্টটা অনেক বেশি ফোকাস হয়। ঠিক আছে? তো এই কাজগুলো আসলে এই যেভাবে পেন টুল দিয়ে যদি আপনি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করেন, সেক্ষেত্রে আপনার আউটপুটটা বেটার আসবে। এক্ষেত্রে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি চাইলে কুইক সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করতে পারছেন, কিন্তু কুইক সিলেকশন টুলকে এভাবে কিন্তু আপনি পিক্সেল পারফেক্ট করতে পারবেন না। পেন টুলের ক্ষেত্রে যে আমরা কাজ করতেছি কি জুম করে 1-2 পিক্সেল শ্যাডো পিক্সেল বাদ দিয়ে তারপরে সিলেকশন করছি না? তো এই ক্ষেত্রে তো অনেক বেশি পারফেক্টলি সিলেকশন হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পেন টুল দিয়ে কাজ করা হয়, এক্ষেত্রে আপনার আউটপুটগুলো বেটার আসে। তো এই ইমেজটাতে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটাতে চলে যাই। পেন টুলে যাচ্ছি, পেন টুলের পাথ মুডে আছি। হ্যাঁ, এটাকে জুম করি। সাপোজ এই কর্নার থেকে শুরু করছি সিলেকশন, একটু আগে যেটা কাজ করছি সেম ভাবে এতক্ষণ লেটারকে যেভাবে সিলেকশন করেছেন এইটাকেও আপনার বর্ডার ওয়াইজ সেভাবেই সিলেকশন করতে হবে। এখানে কি মোটামুটি স্ট্রেট আছে? হ্যাঁ, ক্লিক করে আমি সফট কর্নারই নিচ্ছি, হার্ড কর্নার নিচ্ছি না। এখানে কি কার্ভ না? তাহলে এখানে কি হার্ড কর্নার নিব না সফট কর্নার বলেন? সফট কর্নার ক্লিক করে ড্রাগ করতে হবে, দুটো হ্যান্ডেল চলে আসছে। আমার পেছনে যেটা কন্ট্রোল হ্যান্ডেল আছে এটাকে কন্ট্রোল প্রেস করে আমি ড্রাগ করে মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে? আবার এখানে একটু হালকা কার্ভ, তাহলে কি ক্লিক করে ড্রাগ কন্ট্রোল ধরে মিলিয়ে দেন। এখানে হার্ড কর্নার আছে, এখানে আবার কি হালকা কার্ভ আছে, ক্লিক করে ড্রাগ করে জাস্ট মিলিয়ে দেন। এতক্ষণ যে কাজটা করেছি এখানেও কি সেম কাজটাই করতে হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন পেন টুলে আসি, আবার এখানে এই যে হ্যান্ড চলে আসছে হঠাৎ করে, এটা কিভাবে ডকুমেন্ট প্যান করায় ফটোশপের ফার্স্ট ক্লাসে দেখছি, এটা কি বলতে হবে? এই পেন টুলেই যে হ্যান্ড টুলে কনভার্ট হচ্ছে কিভাবে বলেন তো? দেখি মনে আছে কার? কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করলে কি হয়, এটা হ্যান্ড হয়ে যায়, জানি তো সবাই। তো ওই যে ডকুমেন্ট প্যান যখন দেখিয়েছিলাম তখন বলছিলাম না যে পেন টুল দিয়ে সিলেক্ট করতে কি কাজে লাগে, এখন কাজে লাগতেছে তো।
কি সিলেকশন মোটামুটি হয়েছে তো নাকি? তো সিলেকশন আমার হয় নাই, পাথ হয়েছে। সিলেকশনে যদি কনভার্ট করি কি করতে হবে? কন্ট্রোল এন্টার, সিলেকশন চলে আসছে। হ্যাঁ, এবার এই সিলেকশনটাকে আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতেছি, তাহলে কি সিলেকশন যতটুকু আছে ওইটুকুই তো ডুপ্লিকেট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমার ক্রপ টুল আছে, ক্রপ টুলে যাচ্ছি, ক্রপ টুলে গিয়ে এই এটার যে ক্যানভাসটা আছে এটাকে একটু বাড়াচ্ছি। বাড়ছে? আচ্ছা, এখান থেকে আপনি চাইলে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা, এটা হোয়াইট রাখি। মুভ টুলে যাচ্ছি, আমার উপরে যে অবজেক্টটা আছে এটাকে নিয়ে আসছি এই পাশে। বোঝা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ? পারবেন সবাই? হ্যাঁ, অবশ্যই পারবেন। এখানে তাহলে এই যে সিলেকশন আছে না, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল সি, একটা ডকুমেন্টে যান, এখানে এসে কন্ট্রোল ভি দিচ্ছি, আসছে? কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে নিয়ে আসবেন, অথবা সিলেকশন আছে মুভ টুলে থাকা অবস্থায় এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? পারবো তো সবাই না? আচ্ছা, তো এখানে দেখেন এটা তো ইজি একটা কাজ ছিল। এটা একটা ফ্লাওয়ার ভেস ছিল। বিভিন্ন অর্নামেন্টসে থাকে না ব্যাকগ্রাউন্ড রিমুভ? অর্নামেন্টস তো চিনেন, গহনা, রিং, নেকলেস। তো এগুলোর ভেতরে যে স্টোনগুলো থাকে মাঝখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম গ্যাপগুলো থাকে না, সেগুলো কি মাল্টিপাথ করতে হবে। এই যে এ যেরকম সিলেক্ট করছি, আগে কি বর্ডারটা সিলেক্ট করেছি তাই না? বর্ডারটা সিলেক্ট করেছি না? তো বর্ডারটা সিলেক্ট করার পরে এখানে দেখেন আপনার যে মাঝখানে যে অংশগুলো থাকবে সেটা কি করতে হবে? এক্সক্লুড ওভারল্যাপিং শেপ অন করে মাঝখানে অংশগুলোকে আবার সিলেক্ট করতে হবে, এভাবে টাইম ধরে ধরে কাজ করতে হবে। পারবেন তো না? পারা যাবে? হ্যাঁ, জি অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, ফার্স্টেই তো বলেছি। হ্যাঁ, তার কাজটা তত ভালো হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন তো না? হ্যালো? আচ্ছা, এখানে দেখেন আমার যে ইমেজটা আছে এই ইমেজটায় এই রিংটার ভেতর অংশটুকু সিলেক্ট করতে হবে আর কি বাইরের অংশটুকু সিলেক্ট করতে হবে নাকি? তো এটাও কি সেম ভাবে কাজ করতে হবে। এটাকে জুম করে নেন, এখান থেকে পেন টুলে যান, আছি কিসে? পাথ মোডে। আচ্ছা, এই কর্নার থেকে সিলেক্ট করি, এখানে দেখেন কার্ভ আছে, তো কি সফট কর্নার? হুম, হ্যাঁ। কি কি অসুবিধা হয় বলেন? কেন, এই যে যেমন এখানে আমার কি এই পর্যন্ত আসছি, এখন কি আমার তো এখানে যেতে হবে, তো এখানেও কি আমার ক্লিক করে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে কন্ট্রোল প্রেস করে এটাকে জাস্ট মিলিয়ে দিবেন। আপনার কি রাবার ব্যান্ড থাকে না? রাবার ব্যান্ডটা অন করে নেবেন, এই যে সেটিং বক্সে যাবেন, গিয়ে এখানে দেখেন রাবার ব্যান্ডটা টিক দিয়ে রাখবেন, তাহলে রাবার ব্যান্ডটা চলে আসবে। আবার অনেকের প্রবলেম হয় কি এখান থেকে এই যে পেন টুল মিসিং হয়ে যায়, বলে স্যার আমার পেন টুল নাই।
কিবোর্ড থেকে যদি ক্যাপস লক অন থাকে তখন কিন্তু পেন টুল শো করবে না। কিবোর্ড থেকে ক্যাপস লকটা অফ থাকতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ক্লিক করে ড্র্যাগ করছি, এটাকে কন্ট্রোল প্রেস করে মিলিয়ে দেই। এখানে প্রত্যেকটাই এরকম ধরে ধরে তারপরে সিলেক্ট করতে হবে টাইম নিয়ে নিয়ে। হ্যাঁ, আমি জাস্ট রাফ ভাবে করতেছি, আপনারা আরো টাইম নিয়ে করবেন। জি, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাতে তত বেশি কন্ট্রোল চলে আসবে। হ্যাঁ, ফার্স্ট টাইম করতে গেলে হয়তো ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু যদি আপনি প্র্যাকটিস করেন আপনার কাছে আরো ইজি লাগবে। হ্যাঁ, কি করতেছে বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, এগুলো কি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, এই জন্য তো এই যে নোট করে দেখতেছি, লেখাচ্ছি সবকিছু। যদি ভুলে যান খাতাটা একটু খুলবেন। এর থেকে আরো কঠিন রিং আছে, আপনি যেটা করবেন এর থেকে আরো কঠিন গুলো করবেন। পাত হয়েছে মোটামুটি। হ্যাঁ, বাইরের পাতটা হয়েছে, ভেতরেরটা হয় নাই। এখন ভেতরেরটা করতে হবে। এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা অন না থাকলে এটা অন করে নেবেন। হ্যাঁ, এই যে পাথ অপারেশন, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা মূলত যেগুলো করি, ধরেন আমার কোনো একটা ফন্ট পছন্দ, আমরা ফন্টগুলোকে ডাউনলোড করে নিয়ে আসি। যেমন গুগল ফন্ট, মাই ফন্ট, দা ফন্ট। এখন ফন্ট যদি আপনি ক্রিয়েট করতে যান সেটা আবার আরেকটা জিনিস, আরেকটা বিষয়। ঠিক আছে? অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমরা যেটা করি, ফন্ট ক্রিয়েট করি না, আমরা সেটাকে ডাউনলোড করে নিয়ে আসি গুগল ফন্ট থেকে। ঠিক আছে? এটা টাইপ টুলে ক্লাসে দেখাবো কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় ওয়েবসাইট থেকে। ওকে? আচ্ছা, মোটামুটি সিলেকশন হয়েছে তো না? আচ্ছা, পাথ হয়ে গেছে। এবার এটাকে কি কন্ট্রোল ইন্টার দিচ্ছি, সিলেকশন চলে আসছে। হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করি, বা এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ভি করেও আপনি নিয়ে যেতে পারেন।
মুভ টুলে যান, এটাকে নিয়ে আসেন। পারবো? খুব বেশি কঠিন ছিল নাকি? আচ্ছা, সো এইভাবে কোনো একটা ইমেজে কোনো একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো সবাই, না? আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন? আচ্ছা, নেক্সট টপিকে যাই তাহলে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, স্ট্রোক পাথ। হ্যাঁ, ভিডিওগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যেটা করতেছি, এখনের টপিকটা হচ্ছে স্ট্রোক পাথ। এখনের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রোক পাথ। ঠিক আছে, কিভাবে স্ট্রোক পাথ দিয়ে লাইন আর্ট করা হয় এই জিনিসটা আমরা বুঝবো। এটার আগে যেটা বুঝতে হবে, এখানে দেখেন আমি একটা পাথ করছি, হ্যাঁ। বোঝা যায়? পাথ পাথ করে এখানে কিন্তু পাথটাকে আমি এন্ড করি নাই, রাবার ব্যান্ড আছে। যদি কন্ট্রোল প্রেস করি তাহলে কিন্তু এটা পাথটা এন্ড হয়ে যাচ্ছে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ডকুমেন্টের উপরে যদি আমি ক্লিক করি, এটা কি পাথটা এন্ড হয়ে যাবে। আমি কি করছি, এখান থেকে পাথটা করে আমি এখানে রাবার ব্যান্ড থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করছি। রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন একটা অপশন আছে স্ট্রোক পাথ, দেখতে পাচ্ছেন? স্ট্রোক পাথে ক্লিক করছি। ক্লিক করে এখান থেকে দেখেন আমার অপশন আছে ব্রাশ, সিলেক্ট করে দিলাম ব্রাশ, দেন এখান থেকে ওকে দিচ্ছি। আসছে? আবার করছি, দেখেন একটা পাথ নিলাম, হ্যাঁ। পাথ নিয়ে এটাতে রাইট বাটন ক্লিক, স্ট্রোক পাথ। এখান থেকে যদি ব্রাশ সিলেক্ট না থাকে, ব্রাশটাকে সিলেক্ট করে ওকে দিচ্ছি। আসছে? এখানে দেখেন ভেতরে যে স্ট্রোকটা আছে না, এখানে দেখেন আমার যে লেয়ার প্যানেল আছে, এখান থেকে আমি লেয়ারগুলো যদি মিসিং থাকে তাহলে কোথা থেকে পাই, এখান থেকে ফ্লোটিং প্যানেলের কোনো অপশন যদি মিসিং থাকে এখান থেকে নিয়ে আসবো। পাথটা আমার দরকার আছে, সো পাথটাকে আমি নিয়ে আসতেছি। এখানে দেখেন পাথ প্যানেলে এসে যদি আপনি ক্লিক করেন, মাঝখানে যে পাথটা থাকবে সেটা চলে যাবে। এখন কি কোনো পাথ আছে? আবার এই যে পাথটা যেটা হয়েছে, পাথের উপরে ক্লিক করেন, এখানে আবার পাথটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখান থেকে আবার আমি আরেকটা পাথ করি। পাথ করে রাইট বাটন ক্লিক, স্ট্রোক পাথ। স্ট্রোক পাথে এসে এখানে দেখেন একটা অপশন আছে সিমুলেট প্রেসার, দেখা যায়? এই সিমুলেট প্রেসার, এটা যখন অ্যাপ্লাই করছি তখন অফ ছিল, এখন করে দিলাম অন। দুটোর মধ্যে পার্থক্য বোঝা যায়? হুম। এখান থেকে দেখেন সিমুলেট প্রেসার যেটা করবে, আমার এই শেপটাকে দেখেন দুই পাশে কিন্তু কর্নার হয়ে গেছে, তাই না? সিমুলেট প্রেসার হচ্ছে আমার এই যে কোনো একটা লাইনের যদি আমি দুই পাশে এরকম কর্নার করতে চাই, সেক্ষেত্রে আমার সিমুলেট প্রেসারটা কাজ করবে, হ্যাঁ। তো এখান থেকে আপনাকে আগে যেটা করতে হবে, ব্রাশ টুলের ক্লাস তো এর আগে করছি, ব্রাশ টুলের ব্রাশটাকে আগে সিলেক্ট করতে হবে, হ্যাঁ। আগে এটাকে এডিট করে রাখবেন। ব্রাশের সাইজ সফট ব্রাশ নাকি হার্ড ব্রাশ, যেটাই আপনি অ্যাপ্লাই করেন, তো এগুলোকে সেট করে দেন হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। আর এখান থেকে ব্রাশ সেটিং এ গিয়ে
এখানে যেটা আছে পেন ট্রিট, এটা হচ্ছে অন করে রাখবেন। হ্যাঁ, এখান থেকে ব্রাশের ইগুলো আপনি চাইলে মডিফাই করতে পারেন। এটা অন থাকবে, এটা অন না থাকলে ওই যে দুই পাশে যে চিকন হয় না, ওইটা হবে না। বুঝতে পারছি। এটা ছিল সিমুলেট প্রেসার কি অফ, আর এটা হচ্ছে সিমুলেট প্রেসার অন। অন করলে দুপাশে এভাবে সরু হবে, যদি অফ থাকে দুপাশে এই যেভাবে কি যেটা আছে রাউন্ড ওইটাই থাকবে। এটাকে না, এটাকে আর আপনি সিমুলেট প্রেসার দিতে পারবেন না। যখন আপনি এখান থেকে পাত করছেন তখনই যদি আপনি দিয়ে দেন, দিয়ে দিতে পারেন, অথবা এটাকে অফ করে দিবেন যখন যেটা আপনার পছন্দ। ঠিক আছে। না, এটা এডিট হচ্ছে না, এটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, আসলে এই বিষয়গুলো আসলে কোথায় অ্যাপ্লাই করব দেখেন। এই আমার ব্রাশগুলো অ্যাপ্লাই করতেছি মূলত এখন যে প্রজেক্ট সেটা হচ্ছে লাইন আর্ট। কিভাবে একটা ইমেজের উপরে লাইন আর্ট করে সেই ফেসটাকে আমি ব্রাশের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে। তো একটা ইমেজ লাগবে, ইমেজ নিয়ে আসি। জি বলেন। জি বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই ইমেজটাকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দেখেন, এই যে যে ইমেজটা আছে এই ইমেজটাকে টোটালটাকে আমার পাথ করতে হবে, সেই পাথের উপরে আমি স্ট্রোক পাথগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে। এই জন্য ফার্স্টে দেখেন ইমেজটাকে নিয়ে আসছি। হ্যাঁ, ইমেজটাকে নিয়ে আসার পর ফার্স্টে আমরা এখান থেকে একটা লেয়ার নিব। ফার্স্টে কি করব, এখান থেকে একটা লেয়ার নিচ্ছি। আমার টোটাল পাথগুলো হবে এই লেয়ারের উপরেই। ঠিক আছে, ডিরেক্ট ইমেজের উপরে না, কিন্তু আগে এখানে একটা লেয়ার নিয়ে নিতে হবে। আচ্ছা, এখান থেকে আমি আমার যেটা লাগবে পাথ প্যানেল লাগবে, পাথ প্যানেলটা এই পাশে থাক। আমি ব্রাশটাকে সিলেক্ট করে আসি আগে। এটাকে জুম করে কাজ করতে হবে। আচ্ছা, আইটা করি আগে। রাইট বাটন ক্লিক, স্ট্রোক পাথ। ব্রাশের সাইজ অনেক বড়, আর একটু ছোট করে নেন। থার্ড ব্র্যাকেট প্রেস করলে তো ব্রাশের সাইজ ছোট হয়, জানি তো সবাই। স্ট্রোক পাথ, দেন হচ্ছে ওকে। পাথে এসে ক্লিক করছি, এটা গায়েব হয়ে গেল। আবার এটাকে সিলেক্ট করেন নিচের পার্ট। কি করতেছি বুঝতে পারছেন? হ্যালো, আছেন তো আপনারা নাকি? হ্যালো।
আচ্ছা, একটু ধৈর্য ধরতে হবে, আউটপুটটা আমরা লাস্টে দেখবো। হ্যাঁ, জাস্ট এখানে আমি পাথ করে রাইট বাটন ক্লিক করে স্ট্রোক পাথগুলো অ্যাপ্লাই করছি। হ্যাঁ, আচ্ছা, বুঝতেছেন তো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে কোনটা? একই জিনিস টোটালটার উপরে করছি।
কি ডিনার করা শুরু করে দিছে কে? হ্যাঁ, আপনারা আছেন তো নাকি? আচ্ছা, আমি টোটালটা করছি না, নিচের টুকু এটুকু করলে তো বুঝতে পারবেন। হ্যাঁ, সবাই কি ঘুমায় গেছেন নাকি? আ- আচ্ছা, আছেন তো না? আচ্ছা, ব্রুর ক্ষেত্রে ব্রাশটা আর একটু বাড়িয়ে নেন। বোঝা যায় কিছু একটা? এভাবে আপনাদের যেটা করতে হবে, একটা ইমেজের উপরে এভাবে আপনি লাইন আর্ট করে, লাইন আর্ট স্ট্রোক পাতের মাধ্যমে সেই ইমেজটাকে এক্সপ্রেস করবেন। আপনি চাইলে আপনি নিজের ইমেজের উপরেও অ্যাপ্লাই করতে পারেন। পারবো সবাই? এখানে দেখেন আমার টোটাল কাজটা হয়েছে কিন্তু এই লেয়ারের উপরে। টোটাল আমার কাজ হয়েছে এই লেয়ারের উপরে। নিচে আছে ইমেজ, এখানে জাস্ট আমি ইমেজটার উপরে একটা লেয়ার নিয়ে কালার দিলাম যাতে এটার উপরে ভালো মতো বোঝা যায়। পারবো তো সবাই নাকি? জি, অবশ্যই সবকিছুতেই আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো দেখেন, এইভাবে আমরা চাইলে পেন টুলের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা টপিক সেটা হচ্ছে টাইপ অন এ পাথ।
এখানে দেখেন পেন টুল নিচ্ছি, পেন টুল দিয়ে একটা পাথ করলাম, পাথ করে রাবার ব্যান্ড থাকা অবস্থায় টাইপ টুলে ক্লিক করছি। হ্যাঁ, টাইপ টুলে ক্লিক করে এই পাথের উপরে যখন কার্সারটা নিয়ে আসছি দেখেন চেঞ্জ হয় না, বোঝা যায় চেঞ্জ হচ্ছে। এটার উপরে একটা ক্লিক করলাম। হ্যাঁ, সাইজটা আর একটু কমিয়ে নেই। এবার এটার উপরে আমি কিছু টাইপ করি, পাথের উপরে টাইপ হয়। আচ্ছা দেখেন, ফার্স্টে যেটা আমার কাজ, হ্যাঁ, আমি জাস্ট পেন টুল দিয়ে একটা পাথ করছি, পাথ করার পর রাবার ব্যান্ড থাকা অবস্থায় টাইপ টুলে গিয়ে ক্লিক করছি, ক্লিক করে এই পাথের উপরে জাস্ট একটা ক্লিক করছি। আমার ফন্টের সাইজটা একটু কম রাখি, লাইক 12 পিটি থাক। এবার এখানে কিছু লিখি, এভাবে কি পাথের উপরে লেখা যাবে না? হুম, এটাকে বলতেছি হচ্ছে টাইপ অন এ পাথ। ঠিক আছে, কালার চেঞ্জ করবেন, ক্লিক করেন, এই যেখান থেকে বক্স থেকে কালার চেঞ্জ করেন। আমি জাস্ট এখান থেকে এই যে আপনি ফার্স্টে যেখান থেকে পেন টুল দিয়ে যে কোনো একটা পাথ করেন, করে টাইপ টুলে ক্লিক করে এটার উপরে ক্লিক। আপনার লেখা শেষ হয়ে গেছে না? লেখা শেষ হয়ে গেলে এই যে উপরে দেখেন একটা টিক চিহ্ন আছে, মার্ক, হ্যাঁ, এটাতে ক্লিক করেন। ঠিক আছে, পারবেন? আচ্ছা, এটা কি একটা ইমেজের উপরে তাহলে পাথ করে ইমেজটাকে এক্সপ্রেস করা যাবে না? হ্যাঁ, এটাকে যদি আমি পাথ করি, স্যারের কার্সর নড়ে না, কই নড়তেছে, দেখতে পাচ্ছেন না আপনি? স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দেখেন, এই পাত করলাম, এই কাপটাকে এভাবে পাত করলাম, টাইপ টুলে যাচ্ছি, গিয়ে এটার উপরে পাথের উপরে ক্লিক করলাম, এবার কিছু লিখি। আসছে? হুম, আবার এখানে আরেকটা পেন টুল দিয়ে আবার একটা পাত করি, এইটুকু করি। আমি জাস্ট রাফ ভাবে করছি। এখান থেকে যান টাইপ টুলে, গিয়ে পাথের উপরে একটা ক্লিক করেন। আবার এখানে পেন টুলে যান, এটা অফ থাক, আইগুলোকে অফ রেখে কাজ করতেছি। অনেক সময় একটা পাত থেকে আরেক পাতে ধরে ফেলে, সেক্ষেত্রে অফ রেখে কাজ করাটা বেটার। লাস্টে গিয়ে অন করে দিব। এবার সবগুলোর আই অন করি। এখানে কি কাপ বোঝা যাইতেছে? হুম, এভাবে কি পারবেন? আমি রাফ ভাবে করেছি, আপনি আরো টাইম নিয়ে সিলেকশন করবেন, পাথ করবেন, করে এভাবে ইমেজকে আপনার টাইপোগ্রাফির মাধ্যমে প্রকাশ করবেন। পারবেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, এটা ক্লিয়ার তো না? এই টপিকটা তো ক্লিয়ার নাকি? আচ্ছা, একটু কাইন্ডলি রেসপন্স করতে হবে, হ্যাঁ?
আচ্ছা, তো আজকে আর কিছু নেই, আজকে মূলত এগুলোই ছিল পেন টুল নিয়ে। তো এইগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন। হ্যালো। আচ্ছা, কোনো কনফিউশন নেই, তাহলে হোমওয়ার্ক কি থাকছে বলেন। অবশ্যই ক্যাপিটাল লেটার নয়, স্মল লেটারগুলো প্রত্যেকটাকে পাথ করে আলাদা কালার দিয়ে পাশাপাশি রাখবেন। সেটার জেপিজি ফাইলটা আপলোড করবেন। 5টা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, 5টা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আর হচ্ছে লাইনার থাকবে। হোমওয়ার্ক সবার কিন্তু করতে হবে, হ্যাঁ। এই বিষয়গুলো যদি প্র্যাকটিস না করেন, দেখেন টুলসের প্রত্যেকটা ক্লাস অনেক ইম্পর্ট্যান্ট। টুলস যদি ঠিকমতো ক্লিয়ার না হয়, আমি কিন্তু এরপরে প্রজেক্টে চলে যাব, তখন কিন্তু আপনারই কিন্তু প্রবলেম হবে প্রজেক্ট বুঝতে। তখন কিন্তু প্রজেক্ট করতে গেলে আপনার নিজেরই প্রবলেম ফেস করতে হবে। সো প্রজেক্টে যাওয়ার আগে এই টুলের যে কনসেপ্টগুলো আছে এগুলো ক্লিয়ার করে তারপর প্রজেক্টে যেতে হবে। সো এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার করতে চান, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর হোমওয়ার্কগুলো করতে হবে। তো আশা করি নেক্সট ক্লাসে সবাই হোমওয়ার্কগুলো করে জমা দিবেন, হ্যাঁ। আচ্ছা, এস এম বেলাল হোসেন, খালিদ, তারপর হচ্ছে সোহাগ মিয়া, আছেন তো আপনারা, নাকি অনলাইনে অ্যাড হয়ে চলে গেছেন, কোনটা? আচ্ছা, আজকে ক্লাসে কোনো কনফিউশন আছে? হ্যালো। জি জি, শুনতে পাচ্ছি। তো সবাই প্র্যাকটিস করবেন। আর আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার ছিল, আপনাদের তো উইকে একটা ক্লাস হয়, হ্যাঁ। তো উইকে আসলে একটা ক্লাস হলে এটা কিন্তু আসলে এনাফ না। তো জি, তো এখন আমার পক্ষে তো উইকে আসলে 2 দিন টাইম দেওয়া আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো এখানে যদি আপনার ক্লাসটা 3 ঘন্টার করা হয়, 2টা ক্লাস যদি একবারে নেওয়া হয়, এক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে?